তো কি বস, ভালো তো থাকতেই হবে, কারণ সামনে বছরই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই আশা রাখবো তোমাদের শরীর সুস্থ আছে, সবল আছো এবং তোমরা ভালো আছো। তাহলে ভালো থাকলে আর দেরি না করে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের যে ইংলিশের টেক্সট বুক রয়েছে তার যে 5 নম্বর চ্যাপ্টার রয়েছে আওয়ার রানওয়ে কাইট, তার আজকে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখে নেব। প্রথম পার্টে আমরা কি দেখব? প্রথম পার্টে আমরা দেখব এমসিকিউ পার্টটা, ঠিক আছে? প্রথম পার্টে আমরা কি দেখব? এমসিকিউ। তাহলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক 1 ভাইবসে। এখানে হাসির সাথে পড়বে, মজাকের সাথে পড়বে এবং ধীরে ধীরে শিখবে, আস্তে আস্তে শিখবে, কারণ আমরা যতটুকু শিখবো ঠিকভাবে শিখবো, আস্তে আস্তে এগোবো, ধীরে ধীরে এগোবো। ওকে, তাহলে শুরু করতে চলেছি তোমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভালো একটা কম্প্রিহেনশন এক্সারসাইজ, সেটা হলো আওয়ার রানওয়ে কাইট, লুসি মন্টগোমেরির লেখা। আমরা ইউনিট 1 পড়েছিলাম, ইউনিট 2 এবং ইউনিট 3 প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে চলে যাও ব্যাকে, আমার চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো রয়েছে। কারণ সেই সমস্ত ভিডিওগুলো যদি না দেখে থাকো, সেই সমস্ত টেক্সচুয়াল জিনিসগুলো না বুঝে থাকো, তাহলে এগুলো করতে একটু প্রবলেম হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সেই ভিডিওগুলো দেখে আসো, দেন এটা করো, তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে যারা যারা দেখে নিয়েছো তাদের জন্য স্টার্ট করি। ওকে, কি বলছে? দ্য কিপার অফ দি, আমরা প্রথমে কিন্তু এমসিকিউ পার্টটা করব, তারপরে দেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করব, তারপরে স্টেটমেন্ট ওয়াইজ যেগুলো রিজন আছে ট্রু ফলস করব, দেন কোশ্চেন আনসার করব, দেন চ্যাপ্টারটা পুরো ক্লোজ করে দেব। তাহলে আমরা প্রথমে এমসিকিউ পার্টটা শুরু করতে চলেছি। এমসিকিউ পার্টে প্রথম কোশ্চেন কি বলছে? দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস, সেই যে বিগ হাফ মুনের বাতিঘরটা ছিল সেখানকার রক্ষী কে ছিল? এই যে কিপার মানে হচ্ছে রক্ষী। আমরা কি দেখেছিলাম? কিপার মানে হচ্ছে রক্ষী, অর্থাৎ দেখাশোনা করতো কে? বিগ হাফ মুনের লাইট হাউস আর বাতিঘরটা কে দেখাশোনা করতো? আন্ট এস্থার, পিসি এস্থার দেখাশোনা করতো? ফাদার, বাবা, ক্লড নাকি ডিক, কে দেখাশোনা করতো? আমরা কি দেখেছিলাম? যে ন্যারেটর ছিল লুসি মন্টগোমেরির যে ফাদার ছিল, তিনি কিন্তু আমাদের লাইট হাউসটা দেখাশোনা করতেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফাদার, বি নাম্বার অপশন। এটা তোমরা তোমাদের যে ব্লিক্স টেক্সট বুকটা আছে সেটা বের করো, 37 নাম্বার পেজটা বের করো, তাহলে তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারবে। 37 নাম্বার পেজের যে 6 নাম্বার লাইনটা, এটা হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে লাইন নাম্বার। 37 নাম্বার পেজের 6 নাম্বার লাইনটা তোমরা চেক করো, কি তাহলে কি দেখতে পাবে? ফাদার ইজ দি কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। এই লাইনটা থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি তাহলে কিপার কে ছিল? ফাদার ছিল। তাহলে 2 নাম্বার কোশ্চেন কি বলছে? দ্য ফ্যামিলি মুভড ওভার টু দি মেইনল্যান্ড ইন্ড। দ্য ফ্যামিলি, তার যে পরিবারটা ছিল, মুভ ওভার চলে যেত, অফ দি মেইনল্যান্ড সেই মূল ভূখণ্ডে। কখন চলে যেত? সামারে গ্রীষ্মে চলে যেত, স্প্রিং বসন্তে চলে যেত, মনসুন বর্ষাকালে চলে যেত, উইন্টার নাকি শীতে চলে যেত? আমরা কি পড়েছিলাম? তোমরা যদি 37 পাতার 7 নাম্বার লাইনটা লক্ষ্য করো তাহলে কি দেখতে পাবে? ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দি মেইনল্যান্ড। এই লাইনটা থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে আমাদের উত্তর সামার হবে না, স্প্রিং হবে না, মনসুন হবে না, আমাদের উত্তর হয়ে যাবে উইন্টার। ওকে, আমাদের উত্তর কি হয়ে যাবে? উইন্টার। আমাদের উত্তর কি হয়ে যাবে? উইন্টার। 3 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস, যখন আত্মীয়দের সম্পর্কে বা আত্মীয় স্বজনের সম্পর্কে বলা হতো, ফাদার লুকড, বাবাকে কেমন দেখাতো? যখন তারা জিজ্ঞাসা করতো কোনো পরিবারের সম্বন্ধে বা কিছু রিলেটিভসের আত্মীয় স্বজনের সম্বন্ধে, তখন বাবার চেহারাটা কেমন হতো? হ্যাপি হতো, খুশি হতো, অ্যাংরি রেগে যেত, সরফুল দুঃখিত বোধ করতো, নাকি ইরিটেট বিরক্তি ফিল করতো? তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা যখন টেক্সচুয়াল পড়ি সেটা 39 পাতার, এই যে 39 পাতার 5 নাম্বার লাইনটা খেয়াল করো। 39 পাতার 5 নাম্বার লাইনটা তোমরা যদি খেয়াল করো তাহলে কি বলছে? ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, যখন আমরা এটা সম্পর্কে বলেছিলাম, অর্থাৎ রিলেশন, এখানে ইট বলতে রিলেশনশিপটাকে বোঝানো হয়েছে। বাট হি লুকড সো সরোফুল, দেখতে পাবে সরোফুল লেখা আছে, দ্যাট উই উইশড হি ডিড নট। ওকে, হ্যাভ নট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সরোফুল হয়ে যাবে আমাদের অ্যান্সার, সরোফুল হয়ে যাবে আমাদের অ্যান্সার। 39 পেজের 5 নাম্বার লাইনটা তোমরা কিন্তু এই টেক্সট বুকটা পাশে রাখবে, তাহলে অনেক সুবিধা হবে। কি বলছে? ইন সামার, গ্রীষ্মে, দি বিগ হাফ মুন ইজ অলওয়েজ, গ্রীষ্মে বিগ হাফ মুন সবসময় কেমন দেখাতো? লাভলি, সুন্দর দেখাতো, আনপ্লিজেন্ট দেখাতো, বোরিং দেখাতো, নাকি ডাল দেখাতো? তাহলে এটার অ্যান্সার করার জন্য আমরা কি করব? 40 নাম্বার পেজ ওপেন করো, তোমরা তোমাদের টেক্সট বইয়ের 40 নাম্বার পেজটা ওপেন করো, সেখানে প্রথম লাইনটাই দেখো কি বলছে? ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন ইন সামার। তাহলে সামারে কেমন লাগতো? লাভলি দেখাতো, খুব সুন্দর দেখাতো। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? লাভলি। আমাদের অ্যান্সার হয়ে যাবে লাভলি। 5 নম্বর কোশ্চেন কি বলছে? ব্যাক অন দি আইল্যান্ড, যখন সেই মেইনল্যান্ড থেকে তাদের নিজেদের দ্বীপে ফিরে আসতো, ক্লড অ্যান্ড দি ন্যারেটার, অর্থাৎ ক্লড অ্যান্ড দি ন্যারেটার মেড প্লেন্টি অফ, কি অনেক কিছু কি তারা বানাতো? তারা যখন মেইনল্যান্ড থেকে নিজেদের আইল্যান্ডে ফিরে আসতো তখন তারা বেশিরভাগ কি বানাতো? এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমরা 40 পেজের 4 নম্বর লাইনটা খেয়াল করো।
চার নম্বরটা লাইন কি বলছে, ব্যাক অন দি আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, অর্থাৎ তার অনেকগুলো ঘুড়ি বানাতো, অনেকগুলি কি বানাতো, ঘুড়ি বানাতো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কাইটস। পাপেটস হবে না, মার্কস হবে না, এনভেলপস হবে না, কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে কাইটস। তো আশা করি এই যে 5টা এমসিকিউ, এই 5টা এমসিকিউ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এতটুকু বোঝা গেলে আমরা পরবর্তী যে এমসিকিউগুলো রয়েছে, বাকি 4টা এমসিকিউ, সেই 4টা এমসিকিউ চলে যাব। আমাদের যে সিরিয়াল ওয়াইজ থাকছে, প্রত্যেকটা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 প্রত্যেকটা এমসিকিউ এক জায়গাতে লিখে নেব, প্রত্যেকটা সলিউশন করব, তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আছে সব জায়গা থেকে কালেক্ট করে লিখে নেব। এইভাবে কী হবে, অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী এমসিকিউতে যাওয়া যাক। তাহলে এর পরবর্তী কোশ্চেনগুলো আমরা দেখে নেব। পরবর্তী এমসিকিউ অর্থাৎ 6 নম্বর এমসিকিউ কী বলছে, দি কাইট ওয়াজ পাস্ট উইথ যে ঘুড়িটা ছিল সেটা তাপ্তি লাগানো কিসের অবস্থায় ছিল, কি দিয়ে তাপ্তি লাগানো ছিল, নিউজ পেপার দিয়ে, লেটার দিয়ে, এনভলভ নিয়ে, নাকি কার্ড দিয়ে, কী দিয়ে লাগানো ছিল। আমরা আমাদের টেক্সট বুকের 42 নম্বর পেজের 7 নম্বর লাইনটা খেয়াল করব। এটা হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে লাইন নাম্বার, অর্থাৎ 42 নম্বর পেজের 7 নম্বর লাইনটা যদি একটু খেয়াল করো তোমাদের টেক্সট বুকে, তাহলে কি দেখতে পাবে, উই পাস্ট দি কাইট আপ উইথ দ্য লেটার সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দি ফায়ার। তাহলে এই লাইন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এর উত্তরটা হয়ে যাবে লেটার। এর উত্তরটা কি হয়ে যাবে, লেটার। ইনভলভ হবে না, কার্ডও হবে না, এর উত্তর কি হয়ে যাবে, লেটার। তাহলে আর লেটার কেম ফর ফাদার, একটা চিঠি এসেছিল কার জন্য, বাবার জন্য। আফটারা, কতক্ষণ পরে, এক ডে, দিন পরে, উইক সপ্তাহ পরে, ফরনাইট মান্থ মাস পরে। তাহলে তোমরা যদি 43 নম্বর পাতার ফার্স্ট লাইনটা খেয়াল করো, 43 নম্বর পাতার ফার্স্ট লাইনটা কী বলছে, আ মান্থ লেটার, মানে এক মাস পরে, আর লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এসেছিল। এই লাইন থেকে আমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অ্যান্সারটা হয়ে যাবে মান্থ, অর্থাৎ এক মাস পরে, এক মাস পরে। আফটার মানে পরে, ল্যাটার মানে পরে, দুটোই সিনোনিম। এখানে আফটার দিয়েছে, বইতে ল্যাটার লেখা আছে। ওকে, কি বলছে, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, বাবা যে ঘর ছেড়েছিল, কার সাথে ঝগড়া হওয়ার পর বাবা ঘর ছেড়েছিল, কার সাথে ঝগড়া হওয়ার পর, ব্রাদার ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, আন্টের সাথে, নাকি আঙ্কেলের সাথে, কার সাথে ঝগড়া হওয়ার ফলে ভাই ঘর ছেড়েছিল। তাহলে 43 নম্বর পেজের 4 নম্বর লাইনটা খেয়াল করো, 43 নম্বর পেজের 4 নম্বর লাইনটা কি বলছে, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। হি হ্যাড কোয়ারেল, তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, অ্যান্ড লেফট হোম, এবং সে ঘর ছেড়েছিল। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্রাদার, আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্রাদার। লাস্ট এমসিকিউ কি বলছে, ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দি কাইট, ডিক অ্যান্ড মিমি ছিল, তারা কি আবিষ্কার করেছিল, কাইট ঘুড়িটিকে, অন দি টপ অফ কিসের টপে, মানে কিসের উচ্চতায়, যে উঁচু চূড়াটা থাকে, কিসের চূড়াতে সেই কাইটটাকে খুঁজে পেয়েছিল, রুফে, ট্রিতে, লাইট হাউসে, নাকি লাইট পোস্টে। আমরা যদি এই অ্যান্সারটা খুঁজি, তাহলে আমরা 44 নম্বর পেজের 3 নম্বর লাইনটা খেয়াল করব। কি বলছে, One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree. কি বলছে, on the top of a tree, on the top of a tree। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ট্রি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে লেটার, এটার অ্যান্সার হচ্ছে মান্থ, ব্রাদার অ্যান্ড ট্রি। তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউ, টোটাল এমসিকিউ আওয়ার রানওয়ে কার্ড থেকে আমরা পুরোটা কমপ্লিট করলাম, এবং এর পরবর্তী সেকশনে আমরা চলে যাব, এর পরবর্তী টাইপে আমরা চলে যাব। এর পরবর্তী টাইপ কি বলছে, এর পরবর্তী টাইপ যেটা আছে সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বেস্ট কোশ্চেন। কি বলছে, আ বয় অন দি মেইনল্যান্ড, একটা বালক ছিল যে কিনা মূল ভূখণ্ডে বসবাস করতো। শোর্ট, সে কি দেখেছিল। তাহলে তোমরা যদি তোমাদের টেক্সট বুক খোলো, 40 নম্বর পাতার 3 নম্বর লাইনটা, 40 নম্বর পাতার 3 নম্বর লাইনটা খেয়াল করো, 40 নম্বর পাতার 3 নম্বর লাইনটা খেয়াল করো, কি বলছে, 40 নম্বর পাতার 3 নম্বর লাইনটা কি বলছে, The last summer before Dick and Mimi came, we are crazy about it. A boy on the mainland showed, কি বলছে, ক্লড হাউ টু মেক দেম, কি বলছে, ক্লড হাউ টু মেক দেম। তাহলে এইটুকু লিখলেই আমাদের অ্যান্সার কমপ্লিট, ক্লড হাউ টু মেক দেম। ব্যাস, মানে ক্লড কীভাবে ঘুড়ি বানাতো সেই ছেলেটা কিন্তু দেখতো, ব্যাস এইটুকু লিখে দিলে তোমাদের অ্যান্সার কমপ্লিট। পেজ নাম্বারটা ভালো করে দেখে নেবে, লাইন নাম্বারটাও ভালো করে দেখে নেবে। কি বলছে, অন দ্য কাইট ক্লড অ্যান্ড দি ন্যারেটার পাস্টেড, কি বলছে, অন দি কাইট ক্লড অ্যান্ড দি ন্যারেটার পাস্টেড, কি বলছে, এটা যদি তোমরা 40 নম্বর পাতার 7 নম্বর লাইনটা খেয়াল করো, উই পাস্টেড গোল্ড টিনসেল স্টার্স, কি লাগিয়েছিল তারা, গোল্ড টিনসেল স্টার্স লাগিয়েছিল। তাহলে ব্যাস ওইটুকু লিখলে হয়ে গেল, গোল্ড টিনসেল স্টার্স।
ব্যাস এইটুকু লিখলেই অ্যান্সার কমপ্লিট, এইটুকু লিখলেই অ্যান্সার কমপ্লিট। 40 নম্বর পেজের 7 নম্বর লাইন। ওকে, ব্যাস এইটুকু লিখলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। কি বলছে, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড যে ছিল সে কিভাবে দাঁড়িয়েছিল, এটা তোমরা তোমাদের বইয়ের 42 নাম্বার পেজের লাস্ট নাম্বার লাইনটা দেখো। 42 নাম্বার পেজের লাস্ট লাইন, একদম লাস্ট লাইন কি বলছে, লাস্ট লাইন কি বলছে, ক্লড সরি লাস্টের 1 নাম্বার লাইন উপরে যাও, কি বলছে, ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফলিশ, কি বলছে, লুকিং ফলিশ। বাস ওইটুকু লিখে দিলে হয়ে গেল। স্ট্যান্ডিং উইথ আ বিট অফ cord in his hand, cord in his hand looking foolish, অর্থাৎ তাকে অনেক বোকা বোকা দেখাচ্ছিল। 42 নম্বর পেজের লাস্ট লাইন 42 নম্বর পেজের লাস্ট লাইনটা খেয়াল করো। তারপরে কি বলছে, ইনফরমেশন বেসড কোশ্চেন, যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে ডেটা কালেক্ট করে তোমাদের অ্যান্সার করতে হবে, সেই সমস্ত কোশ্চেন টাইপে আমরা চলে যাব। কি বলছে, নেম অফ দি আইল্যান্ড, তারা যে দ্বীপে বসবাস করতো সেই দ্বীপটার নাম কি, সেই দ্বীপটার নাম আমরা কি দেখতে পাবো, সেই দ্বীপটার নাম আমরা 37 নম্বর পেজের 3 নম্বর লাইনটাতে খেয়াল করো। 37 নম্বর পেজের 3 নম্বর লাইনটা খেয়াল করো। কি বলছে, উই লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা কোথায় বসবাস করতাম, বিগ হাফ মুন দ্বীপে বসবাস করতাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বিগ হাফ মুন। ব্যাস এইটুকুই জানতে চাইছে, এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। কি বলছে, এজ অফ ক্লড, অর্থাৎ ক্লডের বয়স জানতে চেয়েছে। ক্লডের বয়স কত আছে, ক্লডের বয়স, এই উত্তরটা তোমরা 37 পাতার 6 নম্বর লাইনে পেয়ে যাবে। কি বলছে, ক্লড ইজ 12, তাহলে ক্লডের বয়স কত ছিল, 12। আমি কিন্তু টেক্সট পড়ানোর সময় বলেছিলাম যে এগুলো ভালো করে মনে রাখবে, তাই যারা টেক্সটটা ভালো করে দেখোনি, টেক্সটের বেঙ্গলি মিনিং সহ পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেওয়া আছে। যারা এগুলো কোশ্চেন করতে সমস্যা আছে তারা ওই ভিডিওগুলো প্রথমে দেখো, তারপরে দেন এগুলো করার চেষ্টা করো, তাহলে অনেক সুবিধা হবে। তাহলে 12, ব্যাস 12 লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। কি বলছে, দ্য গেম, সেই খেলাটি প্লেড বাই ক্লড অ্যান্ড দি ন্যারেটার, ক্লড এবং ন্যারেটার কোন খেলাটা খেলতো, অবভিয়াসলি পাইরেট কেভস খেলাটাই তো খেলতো না। এটা তোমরা 37 পাতার 12 নম্বর লাইনটা দেখতে পারো। 12 নম্বর লাইনটা কি বলছে, পাইরেট কেভস, অর্থাৎ জলদস্যু যে খেলাটা লুকোচুরির মতো, সেই খেলাটাকে বোঝানো হয়েছে। কি বলছে, পার্সন হু সেন্ড দি লেটার, অর্থাৎ ব্যক্তি যিনি চিঠিটা পাঠিয়েছিলেন, কোন ব্যক্তিটা তার বাবাকে চিঠিটা পাঠিয়েছিল, আমরা এটা কোথায় পাবো, 44 নম্বর পেজে চলে যাও। 44 নম্বর পেজের ফার্স্ট লাইনটা কি বলছে, দি লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, তার বোনের কাছ থেকে পেয়েছিল, তার বোনের নাম কি ছিল, আন্ট এস্থার। তাহলে ব্যাস আমাদের অ্যান্সার কি, পার্সনের নাম জানতে চেয়েছে, আন্ট এস্থার লিখে দিলে আমাদের অ্যান্সার কমপ্লিট, আন্ট এস্থার। ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। কি বলছে, নেম অফ দি আন্ট এস্থারস মাদার্স, যে আন্ট এস্থার ছিল তার মায়ের নাম কি, আমরা কি দেখেছিলাম, তার মায়ের নাম ছিল ফিলিপ্পা, 6 নম্বর লাইনটা খেয়াল করো, 6 নম্বর 44 পেজের 6 নম্বর লাইনটা খেয়াল করো। তাহলে কি দেখতে পাবো, ফিলিপ্পা, তাই তো, সরি একটাই হবে, LIPPA, ফিলিপ্পা, ব্যাস ফিলিপ্পা, এইটুকু লিখলে অ্যান্সার কমপ্লিট। টোটাল নাম্বার অফ দি ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ সর্বশেষ যখন তাদের মিলন ঘটলো, তার বাবা যখন তার পিসিদেরকে নিয়ে চলে আসলো একত্রে, তখন তাদের টোটাল জনসংখ্যা কত হয়েছিল, তাদের সদস্য সংখ্যা কত হয়েছিল। আমরা কি দেখেছিলাম, ফাদার ছিল একটা, ন্যারেটর একটা ছিল, আন্ট এস্থার ছিল, ডিক এসেছিল, মিমি এসেছিল, ক্লড তো ছিল। তাহলে টোটাল কত হচ্ছে, 1 2 3 4 5 6, তাহলে নাম্বার অফ কত সদস্য, ফ্যামিলি মেম্বার 6। ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে আশা করি এই সমস্ত টাইপগুলো বুঝতে পারছো। এই সমস্ত টাইপগুলো বুঝে গেলে পরবর্তী টাইপে আমরা চলে যাব, পরবর্তী পার্টে আমরা চলে যাব। এর পরবর্তী পার্ট কি বলছে, স্টেটমেন্ট রিজন বেসড কোশ্চেন। রিজন বেসড কোশ্চেনে কি বলছে, তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টসের রিজন কি, কারণটা কি, সেই কারণটা তোমাকে বলতে হবে। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে, দ্য ন্যারেটরস এলবো, অর্থাৎ কথকের যে গল্পকথকের যে কনুইটা ছিল, ওয়েন্ট থ্রু দ্য কাইট, সেই ঘুড়িটার ভিতরে চলে গিয়েছিল। এর কারণটা কি ছিল, এর কারণ হিসেবে আমরা 42 পাতার 2 নম্বর লাইনটা দেখব। 42 পাতার 2 নম্বর লাইনটা কি বলছে, আই ট্রিপড অ্যান্ড ফিল ওভার দ্য রক্স,
সে কী হয়েছিল, হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল এবং পাথরের ওপর পড়ে গিয়েছিল, তার জন্য কি হয়েছিল, সেই কাইটটা অর্থাৎ ঘুড়িটা ফুটো হয়ে গেছিল। তাহলে আমরা যদি অ্যান্সার লিখি তাহলে কী লিখবো, দি ন্যারেটার। এবার 42 পাতা 2 নম্বর লাইনটা আয়ের জায়গাতে শুধু দি ন্যারেটার বসাবো, বাকিটা লিখে দেবো ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। পরবর্তী কোশ্চেন কি বলছে, ক্লড অ্যান্ড দি ন্যারেটার হ্যারিড টু ফিক্স দ্য কাইট। তাড়াহুড়ো করছিল সেই ঘুড়িটাকে ঠিক করার জন্য। কারণ কি, সেই ঘুড়িটা ঠিক করার এত তাড়াহুড়ো করার তাদের কারণটাই বা কী ছিল, কেন তারা ঠিক করছিল এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে? তাহলে কারণ হিসেবে আমরা দেখতে গেলে 4 নম্বর লাইনটা খেয়াল করো, 42 পাতার 4 নম্বর লাইনটা, উই হ্যাড টু হ্যারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। যেহেতু সেই বাতাসটা খুব চমকপ্রদ ছিল, সেই ঘুড়ির জন্য উপযোগী ছিল, তার কারণে তারা খুব তাড়াতাড়ি করছিল যাতে সেই বাতাসটা কমে না যায়। তাহলে অ্যান্সার লিখতে গেলে কী লিখবো এখানে, উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তাহলে যদি ভালো করে লিখি ওই জায়গাতে কী লিখবো, দে wanted টু সেন্ড ইটের জায়গাতে কী লিখবো, ইটের জায়গাতে দি কাইট বিফোর দ্য উইন্ড ফেল। ওকে, ব্যাস এইটুকু লিখলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট। 3 নম্বর কোশ্চেনটা বলছি স্টেটমেন্টসে দি কাইট সোর্ড, অর্থাৎ সেই যে তোমার ঘুড়িটি ছিল সেই ঘুড়িটি কী করছিল, উড্ডয়নমান হচ্ছিল, উড্ডয়নমান হচ্ছিল। তার কারণটা কী দেবো, সেই কাইটের উড্ডয়নমানের কারণটা কী দেবো, আমরা সেই উড্ডয়নমানের কারণটা 42 নম্বর পেজের 9 নম্বর লাইনটা খেয়াল করব। 42 নম্বর পেজের 9 নম্বর লাইনটা 3, 4, 5, 6, 7, 8, 9 কী বলছে, 9 নম্বর 42 পেজের 9 নম্বর, হ্যাঁ বাস, দি ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, সেই গ্লোরিয়াস অর্থাৎ চমৎকার বা চমকপ্রদ বলেছিলাম, চমৎকার হওয়ার কারণে সে উড়ছিল। তাহলে কি লিখবো, দি ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস হওয়ার কারণে সে সোর্ট করছিল। তাহলে আশা করি এই যে স্টেটমেন্টস অ্যান্ড রিজন বেসড কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। পরবর্তী টাইপে চলে যাব। পরবর্তী টাইপ হচ্ছে ট্রু ফলস বেসড কোশ্চেন। এখানে তোমাদের 1+1 থাকে, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকে। এই ট্রু ফলস লেখার জন্য 1 থাকবে, সাপোর্টিং স্টেটমেন্টস লেখার জন্য 1 থাকবে। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে, পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দি ন্যারেটার ওয়ার লোনসাম। মানুষেরা মনে করেছিল যে ক্লড অ্যান্ড দি ন্যারেটার, ক্লড এবং যে গল্পকথক ছিলেন তিনি কি করেছিলেন, তারা কি করেছিল, লোনসাম, তারা খুব একাকী ফিল করছিল। তাহলে অ্যান্সার হিসেবে আমরা কি দেখব, 37 নম্বর পাতার 10 নম্বর লাইনটা কি বলছে, 37 নম্বর পাতার, এই যে 37 নম্বর পাতা রয়েছে, এই 37 নম্বর পাতার 10 নম্বর লাইনটা খেয়াল করো। 10 নম্বর লাইনটা 1 2 3 4 5 6 7 8 9 10 কি বলছে, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো দেয়ার চিলড্রেন নিয়ার আস। ব্যাস এইটুকু লিখে দিলে ইনভার্টেড কমা দিয়ে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই কথাটা সত্য বলছে, সত্য বসার জন্য বড় করে একটা টি দিয়ে দেবো, ব্যাস বড় হাতের একটা টি দিয়ে দেবো। সাপোর্টিং স্টেটমেন্টস কি লিখবো, দে সেড we must be so lonesome over there with no other children নিয়ার আস। ব্যাস এইটুকু লিখে দিলে তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে 2 নাম্বার কি বলছে, পরবর্তী কোশ্চেন কি বলছে, ক্লড অ্যান্ড ন্যারেটার, ক্লড এবং ন্যারেটার কোয়ারেল, তারা কি করতো, ঝগড়া করতো। কিন্তু গল্পে তো আমরা এটা পড়িনি, গল্পতে আমরা 37 নাম্বার পেজে সব লাস্ট লাইনটা ছোট একটা টুকরা আছে, সেই টুকরাটা খেয়াল করো। কি বলছে, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে এটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলার জন্য ছোট্ট করে একটা এফ লিখে দেবো। তাহলে কি লিখবো সাপোর্টিং স্টেটমেন্টসে, ক্লড and I never quarreled.
কোয়ারেলড, নেভার কোয়ারেলড। ওকে, ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে ট্রু ফলসের 3 নম্বর কোশ্চেন কি বলছে? ট্রু ফলসের 3 নম্বর কোশ্চেন বলছে নো বডি অন দি মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, অর্থাৎ মেইনল্যান্ডে যে সমস্ত বালকাটা ছিল বা ছেলেরা ছিল তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। কিন্তু আমরা কি পড়েছিলাম? আমরা 39 নাম্বার পেজের 2 নম্বর লাইনটা চেক করো। 39 নাম্বার পেজের 2 নম্বর লাইনটা চেক করো, কি বলছে? এভরিবডি অন দি মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, অর্থাৎ যারা মেইনল্যান্ডে বসবাস করতো তাদের প্রত্যেকের কী ছিল? আত্মীয় স্বজন ছিল বা তাদের সম্পর্ক ছিল। ছোট্ট করে একটা এফ বসিয়ে দেবো। ওকে, এবং সাপোর্টিং স্টেটমেন্টস লেখার ক্ষেত্রে আমরা পুরো বাক্যটা ইনভার্টেড কমা দিয়ে লিখে দেবো। কি লিখে দেবো? এভরিবডি অন দি মেইনল্যান্ড had relations। ব্যাস এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। তার পরবর্তী কোশ্চেন অ্যান্সার টাইপ যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। কি বলছে? হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স অফ আফটারওয়ার্ডস, অর্থাৎ বহু বছর পরে ফাদার যখন বাড়ি ফিরে গেলেন তখন তিনি কি দেখতে পেলেন? এখানে যেহেতু ডু এর পাস্ট ফর্ম ডিড, তাই আমরা পুরো বাক্যটাকে পাস্ট ফর্মে লেখার চেষ্টা করব। ফাদার আছে, ফাদার লিখে দিলাম। ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড, ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড লিখলাম। দ্যাট যে হিজ ব্রাদার, অর্থাৎ এরপরে তোমরা 43 পাতার লাস্ট লাইনটা খেয়াল করো। কি বলছে? হি ফাউন্ড, হি বলতে কি এখানে ফাদারকে বোঝানো হচ্ছে, তাহলে হি এর জায়গাতে ফাদার ফাউন্ড দ্যাট হিজ ব্রাদার had died and his sister was missing বা could not find, মিসিং সিনোনিমস চলবে, ঠিক আছে। তাহলে বাক্যটাকে এইভাবে লিখে দিলে হয়ে যাবে। কি বলছে? হোয়ার ডিড আন্ট এস্তার লিভ, অর্থাৎ যে আন্ট এস্তার পিসি এস্তার ছিল সে কোথায় বসবাস করতো? এটা তোমরা 44 নম্বর পাতার 2 নম্বর লাইনটা খেয়াল করো। কি বলছে? সি ওয়াজ আ উইডো, সে ছিল বিধবা, হু লিভড, সে বসবাস করতো 100 মাইলস ইনল্যান্ড, সে মূল ভূখণ্ডে কোথায়? কি বলছে? মাইল দূরে, 100 মাইল দূরে। 100 মানে শত মাইল দূরে, হান্ড্রেডস বলেছে। তাহলে আমরা এটা কি লিখবো? আন্ট এস্তার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, শত মাইলস দূরে কোথায়? মেইনল্যান্ডে বা ইনল্যান্ডে ভূখণ্ডে বসবাস করতো। কি বলছে? হোয়াই ডিড আন্ট এস্তার টার্ন পেল, তার মুখটা, অর্থাৎ আন্ট এস্তার পিসি এস্তার যে ছিল তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল কেন? তার কারণ কি? বলছে আন্ট এস্তার টার্ন পেল সিইং দ্য লেটার, যে লেটারটা দেখেছিল স্ট্যাক ওয়ান দি কাইট, সে ঘুড়িটার ওপরে, ইট ওয়াজ দি সেম লেটার, এটা ছিল সেই একই লেটার, সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, সে যখন তার ভাইকে একবার কিন্তু লিখেছিল, সে সেম চিঠিতে সে দেখতে পেয়েছিল অ্যান্ড দি নেমস ক্লড অ্যান্ড দ্য ফিলিপ্পা, এবং সেই চিঠিটার মধ্যে ক্লড এবং ফিলিপ্পার নামটি লেখা রয়েছে। ওয়ার দোজ হু আর প্যারেন্টস, যেটা তার পিতামাতা ছিল বা তাদের প্যারেন্টস ছিল, বাবা মা ছিল, সেই দেখে সে কী অনুভব করেছিল? ফ্যাকাশে অনুভব বা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার মুখটা কী হয়ে গেছিলো? ফ্যাকাশে হয়ে গেছিলো। তাহলে এই ছিল আজকের পুরো টপিক। তোমাদের যে আবার রানওয়ে কাইটটা ছিল চ্যাপ্টার নাম্বার 5-এর পুরো কম্প্রিহেন্সিভ এক্সারসাইজ, অর্থাৎ টেক্সচুয়ালের যে সমস্ত এক্সারসাইজগুলো ছিল সেগুলো আজকে আমরা পুরো কমপ্লিট করলাম। এই ভিডিওটির মাধ্যমে যদি কোথাও তোমাদের বুঝতে এতটুকু পরিমাণে অসুবিধা হয় তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও, পারলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে মেসেজ করতে পারো, প্লিজ কেউ কল করো না। ওকে, আমি তোমাদের মেসেজে রিপ্লাই দিয়ে দেবো। এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি ভিডিওটি একটুও তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। তাহলে আজ এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ফাটিয়ে পড়াশোনা করো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করো। ওকে, নমস্কার।